প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ সকলকে ডিজিজিএইচএস অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরশাদ আলী, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিষয় হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, ষষ্ঠ শ্রেণীর দ্বাদশ অধ্যায় বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা সংস্থা নিয়ে আমি কথা বলছি। এখানে আমরা কিছু চিত্রে দেখতে পাচ্ছি। চিত্রে গুলো আমরা ভালো করে ফলো করি যে কি আসলে দেখা যাচ্ছে। এখানে উপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি ইউনিসেফের সদস্যরা শিশুকে টিকা খাওয়াচ্ছে। আর কিছু দেখতে পাচ্ছি বিদেশের মাটিতে বাংলাদেশের সেনাবাহিনী সহযোগিতা করছে। নিচে বাম পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিদেশে বন্যায় সহযোগিতা করছে বাংলাদেশি সৈনিক, এবং আমরা আরেকটি ছবিতে দেখতে পাচ্ছি ইউনিসেফ সদস্যরা শিশুর চিকিৎসা করছেন। তো এই চিত্রগুলো দেখে আমরা কি বুঝতে পারছি? চিত্রগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কাজে, বিভিন্ন প্রয়োজনে এক দেশ আরেক দেশকে সহায়তা করছে। আর এভাবেই অঞ্চল ভিত্তিক যে সহযোগিতা সংস্থা গড়ে ওঠে, তাতে বাংলাদেশও অংশগ্রহণ করে। তাহলে আমরা আজকের পাঠ সম্পর্কে ধারণা করতে পারছি কি হবে। আজকের পাঠের আলোচনা বিষয় হচ্ছে বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। তাহলে এই আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো কি হতে পারে, কি কি ক্ষেত্র নিয়ে আসলে এই আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলো গড়ে উঠেছে, সেটা আমরা এবার দেখব। আঞ্চলিক সহযোগিতা সংস্থা অনেকগুলো ক্ষেত্র নিয়ে, অনেকগুলো বিষয়ে সহযোগিতার জন্য এই আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলো গড়ে ওঠে। তার মধ্যে আমি কয়েকটি তোমাদের সামনে তুলে ধরছি। শিল্প ও বাণিজ্য। শিল্প একটি দেশকে উন্নতির দিকে নিয়ে যায়, কিন্তু শুধুমাত্র একটি দেশ তার নিজের মধ্যেই শিল্প বাণিজ্য সীমাবদ্ধ থাকে না। শিল্পের উৎপাদিত দ্রব্য যেমন অন্য দেশে বিক্রি করে, তেমনি অন্য দেশের সহায়তায় অন্য দেশের কাঁচামাল ব্যবহার করে একটি দেশে শিল্প বাণিজ্য গড়ে উঠতে পারে। নিরাপত্তা। এক দেশ আরেক দেশের আক্রমণ সহ বিভিন্ন নিরাপত্তার বলয় তৈরি করার জন্য, বিশেষ করে সীমানা ক্ষেত্রে বিভিন্ন অপরাধমূলক কাজ হয়ে থাকে। এই কাজগুলোর থেকে উত্তরণের জন্য এই আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে ওঠে। জ্বালানি। জ্বালানি প্রতিটি দেশেই সমানভাবে উৎপাদিত হয় না বা উৎপন্ন হয় না। সেক্ষেত্রে কোনো দেশে জ্বালানি, বিশেষ করে জ্বালানির তেল, এটা কোনো দেশে বেশি পাওয়া যায়, আবার কোনো দেশে কম পাওয়া যায়। সেক্ষেত্রে এক দেশ আরেক দেশকে কাছে বিক্রি করে অথবা বিভিন্ন সহযোগিতামূলক কাজ করে থাকে। এই জ্বালানি উৎপাদনের জন্য আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে উঠতে পারে। পরিবহন ও যোগাযোগ। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য যেমন রাস্তাঘাটের প্রয়োজন, তেমনি কিছু পরিবহন আছে যেগুলো সব দেশ সমানভাবে তৈরি করতে পারে না। সেক্ষেত্রে পরিবহন ও যোগাযোগের উন্নয়নের জন্য এই আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে উঠতে পারে। মাদক ও চোরাচালান। মাদক ও চোরাচালানকারীরা প্রতিটি দেশেরই শত্রু। সেক্ষেত্রে বিভিন্ন দেশ একত্রিত হয়ে এই মাদক ও চোরাচালান প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলো গড়ে তুলতে পারে। মানব সম্পদ উন্নয়ন ও বিনিময়। মানব সম্পদ উন্নয়নের জন্য যেমন লেখাপড়ার প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, তার পাশাপাশি প্রয়োজন হচ্ছে প্রশিক্ষণের। এবং এই মানব সম্পদ
উন্নয়নে একটি দেশ আরেকটি দেশকে সহায়তা করে এবং এই সহায়তার জন্যই মানব সম্পদের উন্নয়নের জন্য এবং এক দেশের মানব সম্পদ আরেক দেশের বিনিময়ের জন্য এই আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে উঠতে পারে। সংস্কৃতি আঞ্চলিক সহযোগিতা সংস্থা যেহেতু একই এলাকার কিছু দেশের মধ্যে গড়ে ওঠে, পৃথিবীর কোনো এক অঞ্চলের কিছু দেশের মধ্যে গড়ে ওঠে, সেহেতু ওই পাশাপাশি দেশগুলোতে সংস্কৃতি একই ধরনের হয়। এই সংস্কৃতি রক্ষার্থে এবং সংস্কৃতির চর্চার জন্য এই আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে উঠতে পারে। ক্রীড়া ক্রীড়াঙ্গনে প্রতিযোগিতামূলক ক্রীড়াঙ্গন প্রতিটি দেশের লক্ষ্য। তাই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে এই ক্রীড়ার চর্চা অব্যাহত রাখার জন্য এবং এই খেলাধুলাকে আরো ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলো গড়ে ওঠে। যেমন এশিয়ার দেশগুলোতে ক্রিকেট খেলার চর্চা বেশি, তেমনি ইউরোপের দেশগুলোতে ফুটবল খেলার। তো এই ধরনের এই ক্রীড়াঙ্গনের উন্নয়নের সহায়তার জন্য এই আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে উঠতে পারে। পর্যটনের ক্ষেত্রে সব দেশ সমান নয়। কিছু দেশের পর্যটন এলাকা বেশি, আবার কিছু দেশের পর্যটন এলাকা কম। এক দেশ আরেক দেশের পর্যটক হিসাবে যায় এবং পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়নের ক্ষেত্রে এবং প্রদর্শনের ক্ষেত্রে এই আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে উঠতে পারে। জলবায়ু ও পরিবেশ জলবায়ু একটি দেশকে কেন্দ্র করে গড়ে ওঠে না। অনেকগুলো দেশ বা উন্নত বিশ্ব এই জলবায়ু ও পরিবেশের উন্নয়নে কাজ করে থাকে। তার সাথে সম্মিলিতভাবে সবাই এই জলবায়ু ও পরিবেশের সংরক্ষণ এবং উন্নয়নে কাজ করে থাকে। সেক্ষেত্রে এই আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে ওঠে। কৃষি ক্ষেত্রের উন্নয়ন এই প্রযুক্তির উপরও অনেকটা নির্ভর করে। সেই ক্ষেত্রে কৃষির উন্নয়ন কিভাবে করা যায়, এই আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলো সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং তারা উন্নয়নে কাজ করতে পারে। স্বাস্থ্য ও চিকিৎসা যে কোনো দেশের স্বাস্থ্য ও চিকিৎসায় এক দেশ অন্য দেশে গিয়ে চিকিৎসা গ্রহণ করে। যেমন আমাদের দেশে অনেকেই বিদেশে গিয়ে বা পার্শ্ববর্তী দেশে গিয়ে চিকিৎসা গ্রহণ করে। এই স্বাস্থ্য ও চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতার জন্য এই আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে উঠতে পারে। এরপর হচ্ছে তথ্য ও প্রযুক্তি কোনো দেশের নিজস্ব সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এই তথ্য ও প্রযুক্তি বিশ্বের যে কোনো দেশ ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে তথ্য ও প্রযুক্তির সহায়তার জন্য, উন্নয়নের জন্য, এটার গবেষণার জন্য এই আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে উঠতে পারে। তাহলে এই আমরা আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলো কি করতে পারে, যে কোনো দেশের বিরোধকে মিটিয়ে দিতে পারে। এই পরস্পর সংঘাতে জড়িয়ে থাকা দুটি দেশকে একই সূত্রে গেঁথে দিতে পারে এই আঞ্চলিক সহযোগিতা সংস্থা। তাহলে আমরা ক্ষেত্রগুলো দেখলাম আঞ্চলিক সহযোগিতা সংস্থার। আমরা মূলত একটি রাষ্ট্র কি করতে পারে না, নিজের সব প্রয়োজনগুলো মেটাতে পারে না। এই বিভিন্ন প্রয়োজন মেটাতে গিয়ে তারা বিভিন্ন সমস্যার সমাধান করতে গিয়ে অন্য দেশে শরণাপন্ন হয়। এভাবে একটি অঞ্চলের মূল সমস্যাগুলোকে প্রাধান্য দিতে গিয়েই এই আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলো গড়ে ওঠে। তাহলে আমরা এবার আমাদের আজকের আলোচনায় দুইটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা নিয়ে আমরা কথা বলবো। এর মধ্যে প্রথমটি হচ্ছে সার্ক। এই সার্কটা হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে গঠিত হয়েছে। এই সার্ক
সার্কের পূর্ণরূপ বলা হয় সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। বাংলায় যেটাকে বলা যায় আঞ্চলিক সহযোগিতার জন্য দক্ষিণ এশীয় সমিতি। আমাদের যেমন আমরা সমিতি করি তেমনি দক্ষিণ এশীয় দেশগুলো মিলেই এই সার্ক গঠিত হয়েছে। তাহলে সার্ক যে শব্দটা আছে এটার আমরা শব্দগুলো দিয়ে আমরা পূর্ণ রূপ দেখি। তাহলে সার্ক ইংরেজিতে হচ্ছে SAARK আরসি। তো এই সার্ক এর আমরা দেখতে পাচ্ছি এস সাউথ, এ এশিয়ান, এ দিয়ে হচ্ছে অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে এই সহযোগিতা সংস্থাটি গড়ে উঠেছে এবং এই সংস্থাটির সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত। সদর দপ্তর মানে আমরা জানি যে প্রধান কার্যালয়। আসলে প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য একটি দরকার, এর একটা কার্যালয় দরকার। তেমনি এই সদর দপ্তর এই সংস্থাটির হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। তাহলে সার্কভুক্ত দেশগুলোর নাম এবার আমরা দেখি যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান। তাহলে আমরা এখানে মানচিত্রে দেখতে পাচ্ছি যে দক্ষিণ এশিয়ার এই 8টি দেশ নিয়ে সার্ক গঠিত হচ্ছে। এই সার্কের দেশগুলো দেখা যাচ্ছে যে পৃথিবীর একেবারে আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি এক অংশে খুব পাশাপাশি দেশগুলো নিয়েই গঠিত হয়েছে। তাহলে এই সার্ক যে গঠিত হলো সেক্ষেত্রে এর নিশ্চয়ই কিছু লক্ষ্যমাত্রা নিয়ে এই সার্কটা গঠিত হয়েছে। এর মধ্যে প্রধান কয়েকটি সার্কের লক্ষ্য নিয়ে আমরা কথা বলবো। অর্থনৈতিক সহযোগিতা, মানে একটি দেশের অর্থনীতি ওই দেশের মূল পরিচালিকা বা চালিকা শক্তি। এই অর্থনীতি মানুষের প্রতিটি ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত। সেক্ষেত্রে এই অর্থনৈতিক উন্নয়ন, এই কয়েকটি দেশের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে ত্বরান্বিত করা যায়, কিভাবে অর্থনৈতিক উন্নয়ন করা যায়, কিভাবে অর্থনৈতিক ক্ষেত্রে একটি দেশ আরেকটি দেশের সহযোগিতা করতে পারে, সেই লক্ষ্যেই এই সার্ক গঠিত হয়েছে। সামাজিক সম্পর্ক উন্নয়ন, এই দেশগুলোর মধ্যে একটি দেশ আরেকটি দেশের সামাজিক ক্ষেত্রে কিভাবে উন্নয়ন করতে পারে, সামাজিক সম্পর্ক কিভাবে আরো বেশি উন্নত হয়, সেই ক্ষেত্রে এই দেশগুলো কাজ করে যাচ্ছে। আমরা দেখব যে এই দেশ কয়েকটি খুব প্রতিবেশী দেশ। এই দেশগুলোতে এমনও কিছু মানুষ পাওয়া যাবে যে কি তার পরিবারে কেউ যেমন বাংলাদেশের কথা যদি আমরা বলি তাহলে বাংলাদেশে কিছু লোক দেখবো আমরা যে ভারতে বসবাস করছে, আবার ভারতে কিছু পরিবারের সদস্য আবার বাংলাদেশে বসবাস করছে। তার মানে এদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যেই কিন্তু এই দক্ষিণ এশীয় এই সহযোগিতা সংস্থাটি গড়ে উঠেছে। সেই ক্ষেত্রে তাদের সামাজিক ক্ষেত্রে কিভাবে আরো উন্নয়ন ঘটানো যায়, সামাজিক সম্পর্ক আরো কিভাবে ভালো হয়, সেক্ষেত্রেই কিন্তু এই সামাজিক সংস্থাটি গড়ে উঠেছে।
এরপর হচ্ছে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, সেই ক্ষেত্রে শিক্ষাকে ছাড়া একটি দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই একটি দেশ আরেকটি দেশকে সহযোগিতা করছে যে কিভাবে এই শিক্ষা ক্ষেত্রে আরো বেশি উন্নয়ন সম্ভব হয়। এরপর হচ্ছে সংস্কৃতি। যেহেতু এই সহযোগিতা সংস্থাটি দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ নিয়ে গঠিত, তাই তাদের মধ্যে সংস্কৃতি একই ধরনের হওয়াটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে এই সংস্কৃতি কিভাবে উন্নয়ন করা যায়, অপসংস্কৃতি থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, সংস্কৃতির কালচার গুলো আরো কিভাবে ধরে রাখা যায়, কিভাবে চর্চা করা যায়, সেই ক্ষেত্রে এই সহযোগিতা সংস্থাটি কাজ করে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ছাড়া একটি দেশের উন্নয়ন সম্ভব নয়। এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপরেই নির্ভর করে একটি দেশের ব্যবসা বাণিজ্য থেকে সবকিছুই। তো এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আরো কিভাবে করা যায়, সেই ক্ষেত্রে এই সংস্থাটি কাজ করে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যেই একটি দেশ আরেকটি দেশকে বা সমন্বিতভাবে বিভিন্ন দেশের প্রচেষ্টায় এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ হচ্ছে। প্রযুক্তির উন্নয়নে সহায়তা। বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর। প্রযুক্তির উন্নয়ন ছাড়া বর্তমানে কোনো দেশেরই উন্নয়ন সম্ভব নয়। সেক্ষেত্রে এই প্রযুক্তির উন্নয়নে প্রতিটি দেশ এই কয়েকটি দেশ একত্রিত হয়ে এই দেশগুলোর প্রযুক্তির ক্ষেত্রে আরো কিভাবে উন্নয়ন করা যায় সেই নিয়েই কাজ করছে এই সার্ক। তাহলে সার্ক লক্ষ্যমাত্রা আমরা দেখলাম। সার্ক মূলত গড়ে উঠেছিল 1985 সালে এবং প্রথম দিকে এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 7টি। পরবর্তীতে আফগানিস্তান যুক্ত হয় এই সার্কের সদস্য হিসেবে এবং আরো একটি দেশ এই সার্কের সদস্য হওয়ার জন্য পর্যবেক্ষক তালিকায় রয়েছে, সেটা হচ্ছে মায়ানমার। এবং এই সার্কের মূল লক্ষ্য আমরা দেখলাম যে এখানে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে এই মানুষগুলোর জীবনযাত্রা মান উন্নয়ন করা যায় এবং কিভাবে এই দেশগুলোর মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে এবং একসময় কি মুক্ত বাণিজ্যের একটা প্রচেষ্টা চলছিল এবং অব্যাহত আছে। অর্থনৈতিক ব্যবস্থা আরো কিভাবে কল্যাণমূলক করা যায়, কিভাবে আত্মনির্ভরশীলতা বাড়ে, সেগুলো নিয়ে কাজ করছে এই সার্ক। এবং সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নেও কাজ করছে এই সার্ক। এছাড়া এই দেশগুলোর মধ্যে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে কিভাবে এই সামান্য একটু হলেও কি থাকতে পারে, বিরোধ থাকতে পারে, এই বিরোধ যাতে না আসে, এই বিরোধ কিভাবে মীমাংসা করা যায়, সেদিকে কিভাবে সমঝোতা সৃষ্টি করা যায় সে নিয়ে এই সার্ক কাজ করছে। তাহলে আমরা দেখলাম যে একটি এলাকার উন্নয়নে, একটি গ্রাম্য এলাকার উন্নয়নে আমাদের বিভিন্ন সংগঠন যেমন কাজ করে, সমিতি যেমন কাজ করে, তেমনি দক্ষিণ এশিয়ার উন্নয়নে এই সার্ক কাজ করে যাচ্ছে এবং এই কয়েকটি দেশের উন্নয়নে যৌথভাবে কিভাবে আরো ভালো কিছু করা যায় সে নিয়েই চিন্তা ভাবনা করছে এই সার্ক। এরপরে আমরা আরেকটি সহযোগিতা সংস্থা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আসিয়ান। আসিয়ান 10টি দেশ নিয়ে গঠিত এবং এটা হচ্ছে দক্ষিণ পূর্ব
এশিয়ার একটি দেশ। আসিয়ানের সম্পূর্ণ রূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মিলে যে সমন্বিত প্রয়াস 10টি দেশ, এই 10টি দেশের সমন্বিত প্রয়াসেই আসিয়ান গঠিত। এই আসিয়ান যে কি হচ্ছে পূর্ণরূপগুলো আমরা একটু দেখে নেই। এ দিয়ে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, বলে দক্ষিণ পূর্ব এশিয়ার আমরা এগুলোকে সমিতি বলতে পারি। তাহলে আমরা সেক্ষেত্রে দেখে নিব যে কোন কোন দেশ নিয়ে এই আসিয়ান গঠিত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস ও ইন্দোনেশিয়া, এই 10টি দেশ নিয়ে আসিয়ান গঠিত। আবার দেখছি আমরা ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, এরকম 10টি দেশ নিয়ে আমাদের আসিয়ান গঠিত। এই আসিয়ানের সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত। এই আসিয়ান ও কিছু উদ্দেশ্য নিয়ে এই সংস্থাটি গড়ে উঠেছে। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে সাংস্কৃতিক উন্নয়ন, তাহলে একটি দেশের সংস্কৃতি হচ্ছে সে দেশের রীতিনীতির পরিচায়ক, সে দেশের রীতিনীতির চালচলন কেমন ছিল সেটার পরিচয় বহন করে এই সংস্কৃতি। তো এই দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক চর্চা, উন্নয়ন এবং এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছে এই সংস্থাটি। সেক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য করছি বিভিন্ন ধরনের কালচার দেখতে পাচ্ছি আমরা, এবং এরা কি করে, এরা সমন্বিতভাবে এই কয়েকটি দেশ সাংস্কৃতিক অনুষ্ঠান করে, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতা করে এবং এক দেশ আরেক দেশকে সেক্ষেত্রে পর্যবেক্ষক হিসাবে ইনভাইট করে, দাওয়াত করে, তারা সম্মিলিতভাবে এই সংস্কৃতি উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরপর হচ্ছে যে সামাজিক উন্নয়ন বা সামাজিক সম্পর্কের উন্নয়ন। এখানে 10টি দেশের মধ্যে সামাজিক ক্ষেত্রগুলো তারা কিভাবে উন্নয়ন করতে পারে, বা সামাজিক অনুষ্ঠানাদিতে এক দেশ আরেক দেশকে আপ্যায়ন করে থাকে, তাদের সামাজিক ক্ষেত্রগুলো উন্নয়নের জন্য তারা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে, তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদি করে থাকে। তো আমরা এখানে বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাচ্ছি যে তারা সম্মিলিতভাবে তাদের সামাজিক অনুষ্ঠানগুলো করছে। তাছাড়া সামাজিক ক্ষেত্রে তারা কোনো সমস্যায় পড়লে এক দেশ আরেক দেশের সহায়তায় এগিয়ে আসে, কোনো বিপর্যয়ের মধ্যে পড়লে এক দেশ আরেক দেশকে সহায়তায় এগিয়ে আসে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের জন্য এরা কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্র বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, কৃষি, ব্যাংকিং ব্যবস্থা,
এ ধরনের বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রগুলোতে তারা কাজ করে যাচ্ছে। এই ASEAN-ভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনীতি আরো কিভাবে চাঙ্গা হয়, আরো কিভাবে অর্থনৈতিক উন্নয়ন হয়, এই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রগুলো নিয়ে তারা করছে। তারা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এক দেশ আরেক দেশ অথবা এই দেশগুলো সমন্বিতভাবে এই সব দেশের উন্নয়ন কিভাবে করা যায়, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে কৃষি, ব্যাংকিং সিস্টেম কিভাবে করা যায়, সেক্ষেত্রে তারা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞান ক্ষেত্রেও তারা একত্রিতভাবে কিভাবে আরো বেশি বিজ্ঞানের ক্ষেত্রকে ত্বরান্বিত করা যায়, আরো কিভাবে উন্নয়ন করা যায়, আরো কিভাবে এই দেশগুলোর মধ্যে বিজ্ঞানের গবেষণা করা যায় এবং সবকিছুর ক্ষেত্রে কি আরো নতুন কি একত্রিত করা যায় বা সংযুক্ত করা যায়, সেক্ষেত্রে তারা গবেষণা করছে প্রযুক্তি নিয়ে, বিভিন্ন উদ্ভাবনীমূলক। তারা চিকিৎসা নিয়ে গবেষণা করছে, তারা মহাকাশযান নিয়ে গবেষণা করছে, তারা বৈজ্ঞানিক বিভিন্ন নতুন সূত্র নিয়ে কাজ করছে। তারা এভাবে বিজ্ঞানকে আরো বিশ্বের কাছে কিভাবে ভালো এবং উন্নত কোনো প্রযুক্তির প্রদান করা যায়, সেই ক্ষেত্র নিয়ে তারা কাজ করছে। কারিগরি দিক দিয়ে, কারিগরি শিক্ষা একটি দেশকে আরো উন্নততর করতে পারে। সেক্ষেত্রে এই কারিগরি দিকগুলো নিয়ে তারা সম্মিলিতভাবে কাজ করছে। কারিগরি শিক্ষায় মানুষকে শিক্ষিত করলে, কারিগরি শিক্ষা হচ্ছে হাতে নাতে শিক্ষা। তাহলে সেক্ষেত্রে শুধু পুস্তকগত শিক্ষায় না শিক্ষিত হয়ে তারা কারিগরি শিক্ষায় কিভাবে মানুষকে শিক্ষিত করা যায়, কারিগরি দিক থেকে আরো কিভাবে উন্নয়ন করা যায়, আরো মানুষকে কিভাবে কারিগরি দিকে মানুষকে কিভাবে আনা যায়, সেক্ষেত্র নিয়ে তারা কাজ করছে। তারা সম্মিলিতভাবে এই কারিগরির বিষয়গুলোকে উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছে। পেশার ক্ষেত্রে পেশাগত ও কারিগরি দিকের প্রশিক্ষণ এবং গবেষণার ব্যবস্থা করছে। এভাবে তারা সদস্য রাষ্ট্রগুলোকে, ASEAN-এর সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাহলে আমরা যে উদ্দেশ্য নিয়ে ASEAN গঠিত হয়েছে তার প্রধান উদ্দেশ্যগুলো আমরা আরেকবার দেখে নেই। তাহলে সামাজিক ক্ষেত্রের উন্নয়ন, কিভাবে তাদের সামাজিক ক্ষেত্রে আরো বেশি উন্নয়ন করতে পারে। সামাজিক জীব হিসেবে মানুষ অবশ্যই সামাজিক ক্ষেত্র নিয়ে কাজ করছে, সেক্ষেত্রে এরা একত্রিতভাবে সামাজিক উন্নয়নে কাজ করছে। সাংস্কৃতিক ক্ষেত্রেও তারা প্রতিযোগিতার মাধ্যমে এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে এই সামাজিক ক্ষেত্রগুলোকে কিভাবে উন্নয়ন করা যায়, সেক্ষেত্রে তারা কাজ করছে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও এই ASEAN কাজ করে যাচ্ছে, যে কিভাবে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে কিভাবে আরো বেশি উন্নত করা যায়, সেক্ষেত্রে এই ASEAN কাজ করে যাচ্ছে। তাহলে দেশের সার্বিক উন্নয়নে, বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে এই ASEAN কাজ করে যাচ্ছে। প্রতিটি সেক্টরের উন্নয়ন কিভাবে হয়, রাস্তাঘাট থেকে শুরু করে অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ব্যবস্থা, একটি দেশের সার্বিক উন্নয়নে এই ASEAN কাজ করে যাচ্ছে। বৈজ্ঞানিক উন্নয়নে এই ASEAN কাজ করে যাচ্ছে। বিজ্ঞান ক্ষেত্রে
আরো মানুষকে কিভাবে সংযুক্ত করা যায়, কিভাবে এই বৈজ্ঞানিক ক্ষেত্রগুলো মানুষের কাছে বিস্তার লাভ করা যায়, বিজ্ঞান এগুলোর মাধ্যমে গবেষণা এবং চর্চা ব্যবস্থা করেছে, প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। কারিগরি দিকেও বিশেষ লক্ষ্য রেখেছে এই আসিয়ান। কারিগরি প্রশিক্ষণ এবং গবেষণার মাধ্যমে মানুষকে উন্নয়ন করা যায় কিভাবে সে নিয়ে কাজ করছে এই আসিয়ান। ফলে আসিয়ানভুক্ত দেশগুলো নিয়ে আমরা কথা বলছিলাম যে আসিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ নিয়ে গঠিত। এটা 1967 সালে 8 আগস্ট এটা গঠিত হয় এবং এই 10টি দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, মিয়ানমার, সিঙ্গাপুর এবং এর সদর দপ্তর আমরা দেখেছিলাম ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। এবং এই দেশগুলোর মধ্যে কিভাবে শান্তি শৃঙ্খলা বিরাজমান করে, অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হয়, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবে কিভাবে উন্নয়ন করা যায় সেক্ষেত্রে কাজ করছে। এবং এই দেশগুলোর মধ্যে সৌহার্দ্য এবং সহযোগিতামূলক সম্পর্কের মাধ্যমে এরা কাজ করে যাচ্ছে এবং এরা পেশাগত ও কারিগরি ক্ষেত্রে প্রশিক্ষণ ও গবেষণার ব্যবস্থা করেছে। কৃষি ও শিল্প ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র আরো কিভাবে সম্প্রসারিত হয় সে নিয়েই কাজ করছে এই আসিয়ান সংস্থাটি। এটি একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এটি দক্ষিণ পূর্ব এশীয় সমিতি নামেও পরিচিত। তাহলে আমরা মূল্যায়নে আসি, দেখি আমরা যতটুকু পড়লাম ততটুকু আমাদের কতটুকু স্মরণ আছে সেটা আমরা একটু দেখি। তাহলে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে আমরা সার্কের সদর দপ্তর দেখেছিলাম যে প্রথম থেকে দেখি জাকার্তা, না জাকার্তা নয়, নয়াদিল্লিও নয়, ঢাকায় নয়, তাহলে আমরা নেপালের কাঠমান্ডুতে দেখেছিলাম যে আমাদের এই সার্কের সদর দপ্তর অবস্থিত হচ্ছে নেপালের কাঠমান্ডুতে। পর্যবেক্ষক হিসাবে সার্কের সাথে যুক্ত হয়ে আছে কোন দেশ? তাহলে আমরা কি বলেছিলাম যে মিয়ানমার আমাদের দেশের সাথে যুক্ত হয়ে আছে পর্যবেক্ষক দেশ হিসাবে। মিয়ানমার, ঠিক আছে। এরপর সার্কের মূল লক্ষ্য কি? সার্কের অনেকগুলো লক্ষ্য ছিল, তার মধ্যে সার্কের মূল লক্ষ্য আমরা দেখতে পাচ্ছিলাম যে অর্থনৈতিক সহযোগিতা এবং দক্ষিণ পূর্ব এশীয় জাতি সমূহের সমিতি কোনটি? তাহলে আমরা দক্ষিণ পূর্ব এশীয় যে সংগঠনটি আমরা দেখেছিলাম সেটা হচ্ছে আসিয়ান। তো ব্রুনাই যে কোন সংস্থার অন্তর্ভুক্ত? তাহলে আমরা দুইটি সংস্থা নিয়ে কথা বলছিলাম আজকে, তার মধ্যে একটি হচ্ছে সার্ক আর একটি হচ্ছে আসিয়ান। তাহলে সার্কের অন্তর্ভুক্ত নয় ব্রুনাই, তাহলে অবশ্যই আসিয়ান হবে আমাদের উত্তর। আমাদের আরো কয়েকটি প্রশ্ন আছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে পৃথিবীকে বলা হয়, তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে এবং আমরা যে কোনো সময় একটি দেশ আরেকটি দেশের তথ্য দেখতে পাচ্ছি, জানতে পারছি। মনে হচ্ছে যে আমাদের দেশটি খুব কাছাকাছি আমরা চলে গেছি, এজন্য পৃথিবীকে এখন বলা হচ্ছে বৈশ্বিক গ্রাম বা গ্লোবাল ভিলেজ। তাহলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে আমাদের পৃথিবীকে বলা হয় বৈশ্বিক গ্রাম। ব্যবসা বাণিজ্যে সব দেশকে মুক্ত প্রতিযোগিতায় নামতে হয়, অর্থনীতিকে একে বলা হয়। তাহলে আমাদের কি হচ্ছে যে আমরা যে কোনো দেশে গিয়ে আমরা ওই দেশের ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হতে পারছি
সেক্ষেত্রে এটাকে বলা হয় ওপেন মার্কেট। সমুদ্রপথে সরাসরি সংযোগের উপায় না থাকলে সে দেশ কি কার উপর নির্ভর করতে হয়? তাহলে আমাদের একটি দেশে যে কি না থেকে সমুদ্রপথে, আমরা জানি যে সমুদ্রপথে সবচেয়ে বেশি ব্যবসা-বাণিজ্য হয়। সেই ক্ষেত্রে সমুদ্রপথে যদি আমাদের সরাসরি যোগাযোগ না থাকে, আমরা তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে প্রতিবেশী রাষ্ট্রের উপর নির্ভর করতে হবে। তাহলে আমাদের এখনকার উত্তর হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র। আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে এসেছি আমরা। এখন আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা লিখে নাও। দক্ষিণ এশিয়ার উন্নয়নে সার্কের ভূমিকা বিশ্লেষণ করো। সেই সাথে তোমাদের ধন্যবাদ। তোমরা ভালো থেকো, নিরাপদে থাকো এবং তোমরা সবসময় বাসায় অবস্থান করবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। সেই সাথে কথা হচ্ছে যে বর্তমানে একটি একটা ভয়ানক জিনিস আমাদেরকে ছেয়ে ফেলতেছে, সেটা হচ্ছে মাদক। এই মাদক থেকে আমরা দূরে থাকবো, মাদককে না বলবো। কোনো বন্ধু-বান্ধবীর প্ররোচনায় পড়ে আমরা মাদক গ্রহণ করব না। কারণ মাদক মানুষকে কি নিঃশেষ করে দেয়, শেষ পর্যায়ে নিয়ে যায়, মানুষের সর্বস্বান্ত করে ফেলে, মানুষের মনুষ্যত্ব থাকে না। এ ধরনের জিনিসকে আমরা কখনোই গ্রহণ করব না। আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।